প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশে একটা সুবিধা হলো যে আপনি যাই বলেন না কেন, কিছু মানুষ আপনার সমর্থনে দাঁড়িয়ে যাবে। আপনি যে কথাটা বললেন সেটা কতখানি বাস্তব ভিত্তিক, সেটা আদৌ লজিক্যাল কিনা, সত্যি না মিথ্যা, এগুলো বিবেচনা না করেই আপনাকে অন্ধভাবে বিশ্বাস করার মানুষের অভাব কিন্তু বাংলাদেশে নেই। এমনিতেই জাতি হিসেবে আমরা সব কিছুতেই দুই ভাগে বিভক্ত। তাসে হোক ক্রিকেটের ভারত কিংবা পাকিস্তান, ফুটবলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, কিংবা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিংবা বিএনপি। তো এইরকম একটা বাস্তবতায় দাঁড়িয়ে আমি এখন আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র তুলে দেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা দেখলাম যে ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ শীর্ষক একটা শ্বেতপত্র ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলের অর্থনৈতিক অবস্থার উপরে এই শ্বেতপত্রটি প্রণয়ন করা হয়েছে। মূলত শেখ হাসিনার 15 বছরের আমলে অর্থনীতিতে যে লুটপাট দুর্নীতি হয়েছে সেটি নিয়ে এই শ্বেতপত্রটি প্রণয়ন করা হয়েছে। দর্শক, এখন আমি আপনাদের শেখ হাসিনার আমলের যে 15 বছরে যে তিনি 15টি বাজেট দিয়েছিলেন সেই বাজেট আপনাদের পর্দায় দেখাবো এবং তারপরে আমি এই শ্বেতপত্র নিয়ে কিছু কথা বলবো। সেই বাজেটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2009 থেকে 10 সাল পর্যন্ত যে বাজেট হয়েছিল সেটির পরিমাণ ছিল 1,13,810 কোটি টাকা। 2010 থেকে 11 সালে যে বাজেটটি হয়েছিল সেটি ছিল 1,32,170 কোটি টাকা। 2011 থেকে 2012 পর্যন্ত যে বাজেটটি পেশ করা হয়েছিল সেটি ছিল 1,63,589 কোটি টাকা। 2012 থেকে 2013 অর্থ বছরের বাজেট ছিল 1,91,738 কোটি টাকা। 2013 থেকে 14 অর্থ বছরের বাজেট ছিল 2,22,491 কোটি টাকা। 2014 থেকে 15 অর্থ বছরে বাজেট ছিল 2,50,506 কোটি টাকা। 2015 থেকে 16 অর্থ বছরে বাজেট বেড়ে দাঁড়িয়েছিল 2,95,100 কোটি টাকা। 2016 থেকে 17 অর্থ বছরে বাজেট ছিল 3,40,605 কোটি টাকা। 2017 থেকে 18 অর্থ বছরে সেই বাজেট বেড়ে দাঁড়িয়েছিল 4,266 কোটি টাকা। 2018 থেকে 19 সালের জাতীয় বাজেট ছিল 4,64,573 কোটি টাকা। 2019 থেকে 2020 অর্থ বছরের বাজেট ছিল 5,23,190 কোটি টাকা। 2020 থেকে 2021 অর্থ বছরে বাজেট ছিল 5,68,000 কোটি টাকা। 2021 থেকে 2022 অর্থ বছরে বাজেট ছিল 6,03,681 কোটি টাকা। 2022 থেকে 23 অর্থ বছরে বাজেট ছিল 6,78,064 কোটি টাকা এবং সবশেষে যে বাজেটটি দিয়েছিল 2023 থেকে 2024 সালে সেটি ছিল 7,61,785 কোটি টাকা। প্রিয় দর্শক, এখানে একটু বলে রাখি যে শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছিল যে 2008 এবং 9 সাল অর্থ বছরে বাজেট ছিল 99,000 কোটি টাকা এবং সেখান থেকে তিনি 15 বছরে এই 99,000 কোটি টাকার বাজেটকে নিয়ে গিয়েছিলেন 7,61,785 কোটি টাকায়। তার মানে এই যে 15 বছর শেখ হাসিনার সরকার যে বাজেটটি দিয়েছেন সেই বাজেটটি টোটাল করলে হয় 56,89,000 কোটি টাকা। এখন এই যে শ্বেতপত্রটা গতকাল হস্তান্তর করা হলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বের একটি কমিটি, তারা বলছে যে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। তার মানে প্রায় 2 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তার মানে 15 বছরে 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তো 15 বছরে বাজেট ছিল
56,89,000 কোটি টাকা, তার মধ্যে 30 লক্ষ কোটি টাকা নাই হয়ে গেছে, পাচার হয়ে গেছে। তাহলে দেশের যে পরিচালনা এবং উন্নয়ন ব্যয়, সেই টাকাটা কোথা থেকে আসলো? যদি পাচার হয়ে যায় তাহলে তো উন্নয়ন ব্যয় টাকার থাকার কথা না, অর্ধেকের বেশি তো পাচার হয়ে গেছে। আর যদি উন্নয়ন ব্যয় হয়, দেশের অবকাঠামো এবং অন্যান্য স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, তাহলে টাকা পাচার হলো কিভাবে? এই 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 প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ছে, সেই নাসিরউদ্দিন হোজ্জার গল্প। যে নাসিরউদ্দিন হোজ্জা একদিন 1 কেজি গরুর মাংস নিয়ে এসেছে, তার বউকে রাঁধতে দিছে। তো তার বউ মাংসটা রাঁধার পরে এত টেস্ট হয়েছে যে পুরোটা খেয়ে ফেলছে। তো নাসিরউদ্দিন হোজ্জা এসে যখন বলছে আমার মাংস কই, তখন বলছে যে বিড়ালটা খেয়ে ফেলছে। তো ওই বিড়ালটা ওজন ছিল 1 কেজি। তো নাসিরউদ্দিন হোজ্জা বিড়ালটা নিয়ে পাল্লায় মাপতেছে, তো মাপে দেখে যে 1 কেজি ওজন। তা বউরে বলতেছে যে 1 কেজি মাংস যদি খায় বিড়াল, তাহলে সেই বিড়াল গেল কই? আর যদি বিড়ালের ওজন 1 কেজি হয়, তাহলে সেই বাকি 1 কেজি মাংস গেল কই? তো আমাদের এই এই দেবপ্রিয়র শ্বেতপত্র দেখে এটাই মনে পড়তেছে, সে অ্যামাউন্টটা এমনভাবে সে বসাইছে যে আমি আরও কথা বলি যে আমি এই দেবপ্রিয় ভট্টাচার্যের খুব মুগ্ধ একজন ভক্ত ছিলাম। ধরেন আরও 15-20 বছর আগে যখন উনি সিপিডিতে ছিলেন, ওনার খুব নামডাক শুনেছি, আমি খুবই ভক্ত ছিলাম। কিন্তু পরবর্তীতে আমি যখন একটু গবেষণার টুকটাক শিখলাম, পদ্ধতিগুলো শিখলাম, মেথডস, বিশেষ করে একটা গবেষণায় মেথডস কত ইম্পর্টেন্ট এগুলো বুঝলাম, নিজেও কিছু কাজ করলাম, পরবর্তীতে দেখলাম যে ওনার কাজগুলোর মধ্যে উনি যেভাবে বলে অনেকটা ফরমায়েশি আচরণ করে আর কি, কিন্তু ওনার কাজগুলো অতটা পদ্ধতিগতভাবে কিন্তু খুব স্ট্রং হয় না। এবং উনি অনেকটা বাজারের হাওয়া বুঝা গবেষণা করে, আমার যেটা মনে হয়েছে। কারণ এই যে কাজটা উনি করলেন, এটা কতখানি এভিডেন্স বেসড, কতখানি প্রমাণ সাপেক্ষে, সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। যদিও এখনও ফুল রিপোর্টটা তারা পাবলিশ করেনি, তারা করবে বলেছেন। আমরা ফুল রিপোর্টটা দেখলে হয়তো আরও বেশি কথা বলতে পারবো বা বিজ্ঞজনেরা বলবেন। কিন্তু আমার কাছে তাদের এই যে রিপোর্টটা পত্রিকায় যতটুকু এসেছে সন্দেহ হয়েছে। এবং একটা জিনিস আমি পড়ে শোনাই যে তাদের একজন কমিটির আরেক সদস্য এম তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদনে $30 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। যদি ঘুষের হার 10% ধরা হয়, তবে এর পরিমাণ অন্তত $3 বিলিয়ন। ব্যাপারটা খেয়াল করেছেন? 30 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে এবং তারা ধরে নিচ্ছে যে সেখানে 10% ঘুষ দিতে হয়েছে। এই যে ধরে নিচ্ছেন, এই অ্যাজাম্পশনের বেসিসটা কি? এবং পুরো রিপোর্টটা ডক্টর আসিফ নজরুল, আরেকজন উপদেষ্টা, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানেও এই পূর্ব অনুমান শব্দটা আছে। তাহলে মোস্ট অফ দ্য থিংস দে হ্যাভ ডান ইজ বেসড অন দেয়ার অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশনটা কতখানি অ্যাকসেপ্টেবল, সেটা নিয়ে কিন্তু আলোচনা হওয়া দরকার। এটা খুব ইন্টারেস্টিং না, যে ওনারা কিছু অনুমান করলেন, ধরে নিলেন যে এখানে 10% ঘুষ হয়েছে, ওইখানে 5% ঘুষ হয়েছে, ওইখানে 5, তারপরে দে কেম আপ উইথ এ ফিগার উইচ ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। মানে আমাদের বাজেটের 60% আপনি পাচার করে দিচ্ছেন, আর 15 বছরে দেশটা একটা লো ইনকাম কান্ট্রিজ থেকে মিডিল ইনকাম কান্ট্রিজে গেছে। দেশটার সোশিও ইকোনমিক অল ইন্ডিকেটরস ইমপ্রুভ করেছে। এই বাংলাদেশকে বলা হতো যে একটা ইমার্জিং অর্থনীতি, এবং এই বাংলাদেশকে বিস্ময়কর অর্থনীতি বলা হতো, উন্নয়নের বিস্ময় বলা হতো। এই সব নাই হয়ে গেল। আরেকটা সমস্যা যেটা হয়, যে এই দেবপ্রিয় ভট্টাচার্যের মতো গবেষকদের, আমি সরি টু সে, আমি তার গবেষণার মান নিয়ে আজকাল প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, যে তারা কোনো একটা ইন্টারভেনশনের যে আপনি যাই করতে চান, তার জন্য একটা মূল্য দিতে হয়, তার একটা সাইড ইফেক্টস আছে। ধরেন আপনি একটা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করবেন, তাহলে সেটার কিন্তু এনভায়রনমেন্টের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। তো আমরা তখন কি চেষ্টা করব যে এনভায়রনমেন্টের উপরে ইম্প্যাক্টটা কিভাবে কতখানি মিনিমাইজ করা যায়। ঠিক তেমনি আপনি যখন আজকে একটা প্রজেক্ট নিলেন, আপনি 5 বছরের প্রজেক্টটা দেখা যাবে যে আজকে আপনি যে বাজেটটা করছেন, আপনার টাকার মান ফল করার ফলে, টাকার সাথে ডলারের
রিলেশনের উপর ডিপেন্ড করে আপনার বাজেট কম বেশি হতেই পারে। সুতরাং আপনি যখন একদম স্পেসিফিক বললেন এত টাকা পাচার হয়েছে, ইউ নিড টু হ্যাভ এভিডেন্স। এবং একটা বাংলাদেশের মতো দেশে 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকবে এবং সে কোনো দুর্নীতি করবে না, সেখানে কোনো অনিয়ম হবে না, এটা আমরা কেউ বলছি না, এবং এটা হাস্যকর যদি কেউ দাবি করে থাকে। কিন্তু তার মানে এই না যে আপনি ঢালাওভাবে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবেন, আপনি 10%, 20% যা ইচ্ছা ধরবেন, এবং আপনি পরে জাতিকে বিভ্রান্ত করার জন্য একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন যে 15 বছরে 30 লাখ কোটি টাকা পাচার হয়েছে। দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। এবং আপনি সেই শ্বেতপত্রটা কার হাতে তুলে দিলেন? আপনি তুলে দিলেন এমন একজন লোকের কাছে, দ্য সো কল প্রধান উপদেষ্টা, যিনি নিজের ব্যক্তিগত 666 কোটি টাকার কর মাফ করিয়ে নিয়েছেন নিজের অবৈধ ক্ষমতা খাটিয়ে, যিনি নিজে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত, সেই অভিযোগকেও তিনি ধামাচাপা দিয়েছেন, এবং যিনি তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, যেটি ব্যাংকিং নিয়মে চলে, তার কর আগামী 4-5 বছরের জন্য, আগামী বোধহয় 2029 না 30 সাল পর্যন্ত আপনি মাফ করিয়ে দিয়েছেন নিজের ক্ষমতার দাপট দেখিয়ে। তো আপনার কাছে একটা শ্বেতপত্র দেয়া হয়েছে 15 বছরে শেখ হাসিনার অর্থনৈতিক কার্যক্রমের উপরে, যা পুরোটাই ভিত্তিহীন, মিথ্যে, চাপাবাজি এবং পদ্ধতিগতভাবে অত্যন্ত দুর্বল, সেটা আপনি তুলে দিয়েছেন। এবং আপনার বাংলাদেশের যে বাঙ্গি চাষ করে যে মিডিয়া, তারা সমানে ঢোল পিটায় যাচ্ছে যে প্রতি বছর 2 লাখ কোটি টাকা তারা পাচার করছে। বিশেষ করে যখন দায়িত্ব নিছে তখন বাজেটই তো 1 লাখ কোটি টাকা ছিল না। সুতরাং এইসব রাবিশ জিনিস, ওই যে বাংলাদেশের সুবিধা আছে, শুরুতেই বলেছি যে আপনি যাই বলবেন, কিছু লোক কোনো বিবেচনা, বোধ, বুদ্ধি কোনো কিছু দিয়ে এটা অ্যাসেস করবে না। জাস্ট আপনি বলেছেন, মিডিয়া এসেছে, ওটাই সত্য। এই রকম অবস্থায় এই যে বাঙালি জাতিকে খুব সহজেই লাভ দেওয়া যাচ্ছে, এবং ইনুস সাহেবরা সেটা করে যাচ্ছেন। সুতরাং এই যে গতকাল এবং আজকে যে সোশ্যাল মিডিয়া, এমনি মিডিয়ায় যে আমরা শ্বেতপত্রটা শুনছি, এটি নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। এটা একটা রাবিশ, এটা একটা আবর্জনা, এটা সত্যের লেশ মাত্র আছে কিনা সেটা নিয়েও সন্দেহ পোষণ করা যায়। সুতরাং এটা নিয়ে আপনাদের উদ্বিগ্ন হবার কিছু নেই। এসব হলো ডক্টর ইউনূসের আরেকটা স্ট্যান্ডবাজি, জাতিকে বিভ্রান্ত করার আরেকটা স্টেপ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু কষ্ট হবে জানি, আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।